যখন আপনার কাছে থাকবে তখন অনেক মানুষ আপনার সাথে থাকবে, যখন আপনার কাছে থাকবে না অনেক মানুষ থাকবে না। ইউ ক্যান ফিল্টার ইট আউট। মানি লেভারেজ অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে আমাদের এই লাইফে মানি। আমাদের সবথেকে বড় সমস্যা কি বলুন তো, আমরা স্কুলে বা কলেজে মানি নিয়ে কোনো পড়াশোনা করি না, কেউ জানে না এই মানি ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট। আমি আমার ছেলে এখন ইয়েতে পড়ে 11-12 পড়ছে, আমি ওকে 5-6 থেকে পয়সা জমানোতে শিখিয়েছি। আজকের দিনে সবথেকে বড় দুঃখের ব্যাপার যেটা ভারতবর্ষের 67% মানুষ যাদের কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং নেই। যখন নাভাল রাবিকান্তের আমরা বই পড়ি, নাভালের, যেটা সবসময় লেভারেজ নিয়ে কথা বলে, তো সেখানে একটা লেভারেজ উনি বলেছে 3 রকম লেভারেজ হচ্ছে মানি। তো অ্যাকচুয়ালি মানি লেভারেজ অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে আমাদের এই লাইফে মানি, যদি একটু আমাকে বোঝান। দেখুন, একটা কথা বলছি, আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাকে, তাহলে খুব ভালো হবে। মানে ধরুন, আমি আজকে সাপোজ যখন আমি ব্রন অ্যান্ড ব্রটা বড় হয়েছি, সেখানে ক্ষেত্রে এবার পারসেপশন এক একজনের মানুষের বড় হওয়ার উপরে কিন্তু তার মানি, তার আগের জেনারেশন কীভাবে তাকে মানিকে আমরা কেন যে আমাদের সবথেকে বড় সমস্যা কি বলুন তো, আমরা স্কুলে বা কলেজে মানি নিয়ে কোনো পড়াশোনা করি না, কেউ জানে না এই মানি ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট। আর আপনি দেখবেন আমাদের পড়াশোনার সাবজেক্টের 90% আমাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফের কাজে লাগেই না, 100%। এবং সেটার জন্য কী হয়, আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাচ্ছি, যখন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আমরা শিখেই ভুল এসেছি। আমাদের বলে না যে তুই এটা কর, এটা করিস না, এটা করিস না। তো এই জানা অজানার মধ্যে অনেক কিছু তথ্য থাকে যেগুলো ঠিক নয়, হয়তো আমার বাবা মার থেকে জেনেছি কিন্তু সেটা ঠিক না। তো এটা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা ভুল করে করে শিখি। কিন্তু যদি এটা হয় যে একটা শেখার লোক যদি আমাকে শেখায়, তাহলে কী হবে, আমার ভুলের পরিমাণ কমে যাবে, আমি অনেক আর্লি স্টেজে ডিসিশন নিতে পারবো। আমার জীবনে আমি যেটা বলি, আমি যখন তখন এই পার্ট 1-এ পড়ি, মানে আমি কীভাবে মানিটাকে বুঝতে পেরেছি, তার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি এবং মানুষের জন্য কেন ইম্পর্টেন্ট বুঝতে পেরেছি। আমার নিজের লাইফের একটা ঘটনা আপনাকে শেয়ার করি। তখন আমার বাবা একটা মেডিকেল ফিল্ডে কাজ করতো, মানে ডাক্তারের যে কম্পাউন্ডার হয় যারা ওই পেশেন্ট মিক্সচার বানাতো। আগেকার দিনে দেখেন, এখন তো সব আগে সেই ডাক্তাররা লিখতো সেই মিক্সচার, ছোটো ছোটো এরকম দাগ দেওয়া ওষুধ, বাবা সেই বানাতো। এবার তাছাড়া বাবা বিভিন্ন মেডিকেল হেল্প করতো, মানে ধরুন কারোর কোনো পুড়ে গেছে বার্ন কেস, তাকে করা, ড্রেসিং করা, ইঞ্জেকশন দেয়, এরকম মেডিকেল ফিল্ডে কাজ করতো। তো বাবার লাইফস্টাইল খুব বাজে ছিল, মানে সারাদিনে হয়তো 4-5 ঘন্টা ঘুমোতো, বাকি 2-3টে পর্যন্ত বাবার সাথে আমিও গেছি কাজ করতে, দেখেছি। প্রচুর স্মোক করতো, আর সেই প্লেন চারমিনার আগেকার দিনে সিগারেট পাতো, ডেলি 3-4টে প্যাকেট, মানে 30-40-50 সিগারেট খেতো, এইরকম একটা লাইফস্টাইল। আর আমি আমার সেই সময়তে বাবার কাছে এমন কোনো মানুষকে আসতে দেখিনি। আমি এটা কথা বলছি 90s 85-এ, আমার তখন ধরুন আমি 71-এ আমার জন্ম, তো আমি তখন মানে যখন মাধ্যমিক দিয়েছি 88-এ, তা ওই সময় যে সময়টা আমার মোটামুটি বুঝতে পারি বাবার যে কী করছে না করছে, বাবা কী করে না করে। তো সেই সময় কেউ সেভিংস নিয়ে কিছু বলেনি, বা জমাতে হয় বা কিছু দরকার বা মানুষের জীবনে, তো এই ব্যাপারটা অ্যাওয়ারনেসের জন্য তাকে কেউ কিছু বলেনি, যার ফলে কিছু তার সে কোনো ডিসিপ্লিন ছিল না, কোনোদিন কোনো পয়সা সেভিংও করেনি, যা এসছে ইনকাম এসছে খরচা করেছে আমাদেরকে বড় করার জন্য, আপব্রিঙ্গিং করার জন্য। তো আলটিমেটলি যখন বোঝা গেল 91-এর ঘটনা বলছি, বাবার একটা স্ট্রোক হলো এই লাইফস্টাইলের জন্য, মেজর স্ট্রোক। তারপর বাবাকে তখন পয়সা ছিল না, অ্যাকচুয়ালি নার্সিংহোমে ভর্তি করা অবস্থা না, আমাদের মেডিকেল কলেজে কলকাতাতে আমরা বাবাকে নিয়ে যাই। বাবার পরপর 3টে স্ট্রোক হয়, 6 মাস ধরে ভর্তি ছিল, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছিলো। মায়ের যে কটা গয়নাগাটি ছিল সব বিক্রি করে দিয়ে বাবার চিকিৎসার জন্য, কারণ অপশান নেই। আর দেখবেন যখন কোনো মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিস আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের লোক সব পালিয়ে যায়, তার কারণ হচ্ছে সে জানে যে আবার আসলে পয়সা চাইবে। তো ওই ফেসটা আমি দেখেছি যে ইম্পর্টেন্স অফ মানি কী, কারণ কি এই রিয়ালিটি ফেসে যে ফেস না করেছে সে জানে না। তো ওই সময়টা তারপরে ওই 6 মাসের পরে বাবা মারা যায়, মানে বাবাকে বাঁচাতে পারেনি। কিন্তু ওই যে সময়টাতে বাবার জন্য চিকিৎসার খরচা, দৌড়ানো, প্রত্যেকটা মানুষের চেহারা আমরা পরিষ্কারভাবে দেখে নিয়েছি যে কোন মানুষের সত্যিকারের বন্ধুকে, যে ডিফিকাল্ট সময় আসে। এরকম অনেক মানুষ পাশে ছিল যে মানুষগুলোকে আমি কোনোদিন এক্সপেক্টই করিনি না পাশে থাকতে পারে, এবং অনেক মানুষকে ছিল যারা মনে হয়েছিল হেল্প করতে পারে, তাকে খুঁজেই পাওয়া যায়নি। তো কেন মানুষের জীবনে পয়সার প্রয়োজন, কেন মানুষের জীবনে, এটা একটা জিনিস যেটা কিন্তু সব কিছু নয়। আমরা অনেকে বলি যে মানি ইজ এভরিথিং, কিন্তু মানি একটা এমন জিনিস যেটা ছাড়া কিন্তু চলে না, ঠিক আছে? এটা আমাদের জীবনে প্রত্যেকটা, যখন আপনার কাছে থাকবে তখন অনেক মানুষ আপনার সাথে থাকবে, যখন আপনার কাছে থাকবে না অনেক মানুষ থাকবে না। ইউ ক্যান ফিল্টার ইট আউট। এবং এটা আপনাকে সমস্ত কিছু করতে সাহায্য করবে। যখন আপনার কাছে প্রচুর আছে, আপনি বলবেন আমার টাকার দরকারই নেই, ইভেন আপনি খালি পকেটে বেরিয়ে যান, ইউ ক্যান ম্যানেজ এভরিথিং এলস, কারণ প্রত্যেকটা মানুষ জানে এর পেছনে একটা আছে। কিন্তু যখন আপনার কাছে নেই, তো এর জন্য কী জানো তো, আমাদের মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা, আমরা একদম আপব্রিঙ্গিং ছোটো জায়গা থেকে, যেহেতু আমরা শিখে আসি না, অতএব ছোটোবেলা থেকে সবার আগে যেটা আমার মনে হচ্ছিলো যে আমি আমার ছেলে এখন পড়ে 11-12 পড়ছে, আমি ওকে 5-6 থেকে পয়সা জমানোতে শিখিয়েছি। প্রথমে একটা ভাঁড়ে, তারপরে আস্তে আস্তে, কারণ আমি ওকে, এটাই আমার বাবার গল্প যেটা আপনাকে বলছি, আমি ওকেও বলেছি যে দেখ আমি ওই ফেজ থেকে এসেছি,
আমি চাই না যে তোকেও এই ফেজ কোনোদিন যেতে হয়। তো এখন থেকে তুই চেষ্টা কর যাতে এখন থেকে ছোট ছোট করে সেভিংস, তোকে আমি যে হাত খরচা দিচ্ছি, তোকে মাসে যে দিচ্ছি, তার থেকেও চেষ্টা কর অন্তত 100 টাকা দিলে তুই 20 টাকা 30 টাকা তোর কাছে জমা। সে পুরোপুরি, এবং আস্তে আস্তে ও দেখছে, ওর জন্য একটা আমরা মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে দিয়েছি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটাও মোবাইলে দেখতে পাচ্ছে, দেখছে এই টাকাটা আস্তে আস্তে 100 টাকাটা 120 টাকা হচ্ছে। এই যে দেখার যে হ্যাবিটটা, এই যে সেভিংস হ্যাবিটটা, ফিউচারে ও বলছে বাবা আমি আমার পয়সা দিয়ে এটা কিনবো, বা আমার পয়সা দিয়ে আমি এটা করবো, বা আমার পয়সা দিয়ে এটা করবো, বা ফিউচারে আমার একটা প্ল্যানিং আছে, আমি এরপরে যখন ইনকাম শুরু করবো আমি এগুলো করবো। বললাম যেটা যেটা তুই এখন করছিস না, আমি আস্তে আস্তে তোকে যখন ক্রিয়েট করছি, যখন তুই নিজে করবি, তোর প্ল্যানিং তুই করতে পারিস, যাতে তোকে কোনোদিন ফাইন্যান্সিয়ালি কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। এই ডিপেন্ডেন্সির যে এটা কিন্তু আমাদের প্রত্যেকে, দেখুন আমরা ছোটোবেলায় বাবা মার উপর ডিপেন্ডেন্ট, তারপরে যখন একটা আর্নিং ফেজ থাকে সেই সময় আমরা ফ্যামিলি চালাই, আমার ওয়াইফ বাচ্চা এদেরকে ম্যানেজ করি। ওই আর্নিং ফেজটা ধরুন 25 থেকে আপ টু 50, 55, 60, তারপরে আবার কোনো আফটার রিটায়ারমেন্ট আবার অনেক ম্যাক্সিমাম সময় আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ 70 থেকে 80% মানুষ ডিপেন্ডেন্ট অন ফিউচার জেনারেশন। কারণ কি অনেক সময় তাদের সরকারি চাকরি কজন করে যারা পেনশন পায়, খুব 2-3% অফ আওয়ার পপুলেশন, বাকিদের পেনশন নেই। অলরেডি যা টাকা ইনকাম করেছে ম্যাক্সিমাম তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচা করেছে, বাড়ি তৈরি করতে খরচা করে ফেলেছে, যার ফলে কি হয় যখন সে শেষ করছে তার লাইফে, তখন দেখছে তার ইনকাম লাইফ শেষ, তার সঞ্চিত অর্থ শেষ, একটা বাড়ি করে ফেলেছে, ছেলে মেয়ের পড়াশোনা দিয়ে, এবার সে ডিপেন্ডেন্ট হচ্ছে তার ছেলে মেয়ের উপর, যার ছেলে মেয়ে দেখে না তাকে করছে সোসাইটির ওপর, সমাজের ওপর, চ্যারিটির ওপর, বৃদ্ধাশ্রম। এই যে আজকে যে এটা দেখছেন ম্যাক্সিমাম আজকের দিনে সবথেকে বড় দুঃখের ব্যাপার, যেটা ভারতবর্ষের 67% মানুষ যাদের কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং নেই, এবং তার মধ্যে সবথেকে বড় এবং আর্নিংয়ের পরেও, এবং মাত্র 2-3% অ্যাক্টিভ রিটায়ারমেন্ট প্ল্যানিং আছে, এবং মাত্র 1% যারা ওয়েলদি, যাদের কাছে প্রচুর টাকা আছে, যারা করে। কিন্তু মাত্র আমি যদি পুরো পপুলেশনে দেখি 3-4% কী হবে, আমাদের যে মেজর পপুলেশন, তাদের কাছে কিন্তু এই অ্যাওয়ারনেসটা নেই যে আমি বেঁচে থাকা অবস্থায় আমাকে নিজেকে ওই জায়গাটা করতে হবে। আমি সব কিছু করেও কিন্তু আমার নিজের জন্য একটা জগৎ আছে আমার আফটার রিটায়ারমেন্ট। কারণ মানুষের লাইফ স্প্যান বেড়ে গেছে। আজ একটা মানুষ আগেকার দিনে দেখুন মানুষের মানুষ 65-70 পরে বাঁচত না, খুব বেশি লাইফ। এখন মানুষের বাঁচছে 80, 85, 90, লাইফটা লেনদেন আছে, কারণ মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে। মানুষ চট করে মরতে দিচ্ছে না, কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়ে রাখছে সে আর 80, 90, 95। তাহলে আজকে রিটায়ারমেন্টের পরে 60 থেকে 90 মানে 30, 35, 25 থেকে 30 বছর, তাই কিন্তু তার রিটায়ারমেন্ট লাইফ কাটাতে হচ্ছে। সেই লাইফে তো তার নিজের খরচা, তার ওয়াইফের খরচা, এবং সব থেকে সেটা সেই সময় একটা মেডিকেল খরচা বিশাল, ওষুধপত্রের খরচা, নিজের ওয়াইফের। তো এই ম্যানেজের জন্য অনেক সময় দেখা যায় ছেলে মেয়েকে বড় করেছে, ছেলে মেয়ে নেই, তারা নিজেদের জগতে চলে গেছে, বাবা মাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা দেয়নি, নিজেরও যা পয়সা ছিল সব খরচা করে দিয়েছে। তাহলে তখন তাকে কি করতে হচ্ছে, হয় সোসাইটির কাছে হাত পাততে হচ্ছে, বা অন্য কোনো, বা সেই সময় কোনো পার্ট টাইম জব করতে হচ্ছে নিজের করার জন্য। তো এই জিনিসটা আমরা একদম মানে আমি নিজের পার্সোনাল লাইফে অনেককে দেখেছি। তো এটা আমার একটা মিশন, ড্রিম লাইফ অ্যাডভাইজারি আমি যেখান থেকে করেছি, যে আমি আমার জীবনে আমার সাথে প্রায় এখন 300-র ওপরে অ্যাডভাইজার যারা সাথে কাজ করেছে, যে 1 লক্ষের ওপরে লোকের আমাদের এই ফিনান্সিয়াল ফ্রিডম এই জায়গাতে তাকে অ্যাওয়ার্ড করবো, যাতে তাদের জীবনের এই যে ব্যাপারটা তাকে কোনোদিনও ফেস না করতে হয়, এবং তারা যাতে তাদের লাইফের আর্থিক সচ্ছল একটা জীবন পেতে পারে সমস্ত দিক থেকে। এটাই আমাদের মিশন অ্যান্ড ভিশন।